এর ভিডিওতে আমরা ক্লাস সিক্সের ইংলিশ ফ্রাগ্রেন্স বইয়ের লেসন 8 থেকে মানে 121 পেজ থেকে আমরা কিন্তু অ্যাক্টিভিটি 5 অর্থাৎ 124 পেজ অবধি করব, ঠিক আছে? তো তোমরা ভালো করে দেখো, গ্রামাটিক্যালি তোমাদের বুঝিয়ে দেওয়া হবে। আর এগুলো তোমাদের ওয়ার্ড মিনিং ভালো করে মুখস্থ করে নেবে, সব ওয়ার্ড মিনিং, সব একটা বাদ দেবে না। এগুলো হচ্ছে তোমাদের ভবিষ্যতের কথা ভেবেই বলা হচ্ছে, আর স্কিপ করবে না, দেখবে সুন্দরভাবে বুঝতে পারবে। আগে প্রথমে এটা নিজেরা পড়ার চেষ্টা করো, আমাদের সাথে মিলিয়ে নাও, নিজেরা অ্যাক্টিভিটি করো, আমাদের সঙ্গে মিলিয়ে নাও। তো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি, দেখো আমরা পড়া শুরু করছি, চলো লেটস রিড। তো দেখো কি বলছে, বলছে নেইল অ্যালডেন আর্মস্ট্রং, অগাস্ট 5, 1930 এবং অগাস্ট 25, 2012, ঠিক আছে? এখানে তার একটা জন্ম এবং মৃত্যু দিয়েছে। তো ওয়াজ ছিলেন, তাহলে এটা একটা নাম, নেইল অ্যালডেন আর্মস্ট্রং কি করছে, ওয়াজ ছিলেন অ্যান আমেরিকান অ্যাস্ট্রোনট। আমেরিকান অ্যাস্ট্রোনট অর্থাৎ আমেরিকার নভোশ্চর, অ্যাস্ট্রোনট হচ্ছে নভোচর, যারা আছে আকাশে বা মহাকাশবিদ্যা নিয়ে যারা পড়াশুনো করেন তারা, ঠিক আছে, তাদের অ্যাস্ট্রোনট বলা হয়। অ্যান অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার অর্থাৎ বিমান চালক বিদ্যা সংক্রান্ত। তাহলে নেইল অ্যালডেন আর্মস্ট্রং বা আমরা বলি নীল আর্মস্ট্রং বলি, তার একটা পরিচয় কিন্তু এখানে পেলাম। সে একজন নভোচর ছিলেন এবং বিমান চালক বিদ্যা সংক্রান্ত তার বিদ্যাও ছিল, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার। হি ওয়াজ, সে ছিল, দ্য ফার্স্ট পার্সন, বিশেষভাবে বোঝানো হয়েছে তাই দি ফার্স্ট পার্সন টু ওয়াক, হেঁটেছিলেন কোথায়, অন দ্য মুন, চাঁদে। তাহলে কি, চাঁদে মানুষ বহনকারী বা তিনি প্রথম ব্যক্তি ছিলেন একজন আমেরিকায়, তিনি যে চাঁদে কিন্তু হেঁটেছিলেন, ঠিক আছে? অ্যাপোলো অ্যাপোলো 11, এটা 11 কিন্তু, হ্যাঁ, অ্যাপোলো 11 একটা যন্ত্র আর কি, ওয়াস বা যান আর কি, ওয়াস দ্য স্পেস ফ্লাইট মানে মহাকাশযান, দ্যাট যেটা ফার্স্ট অন দ্য মুন, অর্থাৎ প্রথম মহাকাশযান ছিল অ্যাপোলো 11, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে, অ্যাপোলো 11 ওয়াজ দ্য স্পেস ফ্লাইট দ্যাট ফার্স্ট ল্যান্ডেড হিউম্যান অন দ্য মুন। ও আচ্ছা, তাহলে কি, চাঁদে মানুষ বহনকারী প্রথম মহাকাশ যান ছিল অ্যাপোলো 11। কমান্ডার মানে দলপতি নীল আর্মস্ট্রং অ্যান্ড লুনার মডিউল পাইলট অর্থাৎ বিমান চালক এডউইন অলড্রেন, বোথ মানে একসাথে, আমেরিকানস ল্যান্ডেড অবতরণ করিয়েছিলেন দ্য অ্যাপোলো লুনার মডিউল ইগল, দেখো বড় হাতের দেওয়া রয়েছে ইগল, অন জুলাই 20, 1969 অ্যাট 2017 ইউটিসি অর্থাৎ ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড। তার মানে এটা কি দাঁড়ালো, দলপতি নীল আর্মস্ট্রং এবং চন্দ্রযান চালক এডুইন অলড্রিন উভয় আমেরিকানই অ্যাপোলো চন্দ্রযান ইগলকে 1969 সালের 20 জুলাই রাত 8:17 চাঁদে অবতরণ করান, ঠিক আছে? এখানে এই যে 20টা 17টা 24 ঘন্টার টাইম অনুযায়ী এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? আর্মস্ট্রং বিকেম, তাহলে আর্মস্ট্রং বিকেম দ্য ফার্স্ট পার্সন টু স্টেপ অন টু, মানে সম্মুখের দিকে স্টেপ অন টু দি লুনার সারফেস 6 hours লেটার অন জুলাই 21 অ্যাট 2:56 and 15 ইউটিসি। ইউটিসি মানে যেহেতু আগে দিয়েছে তাই এখানে ইউনিভার্সাল টাইম কোঅর্ডিনেটেড, সেই হিসেবে এখানে আর সম্পূর্ণ নামটা দেয়নি। তাহলে 6 ঘন্টা পরে 21শে জুলাই ভোর 2:56 15 সেকেন্ডে আর্মস্ট্রং প্রথম ব্যক্তি হিসেবে চাঁদের মাটিতে পা রাখতে এগিয়ে যান। অলড্রিন জয়েন্ট হিম লেটার, তাহলে কি, অলড্রিন তার সঙ্গে যুক্ত হয়েছিল পরে, আফটার 19 মিনিটস অর্থাৎ 19 মিনিট পরে কিন্তু অলড্রিন তার সঙ্গে যুক্ত হলো। দে স্পেন্ট মানে তারা কাটিয়েছিল, স্পেন্টের সেকেন্ড ফর্ম স্পেন্ট, তারা কাটিয়েছিল অ্যাবাউট কত সম্পর্কিত কত সময়, 2.25 hours 2 ঘন্টা 15 মিনিট টুগেদার একসাথে, আউটসাইড দ্য স্পেস ক্রাফট মহাকাশযানে। তার মানে কি, মহাকাশযানের বাইরে তারা প্রায় 2 ঘন্টা 15 মিনিট একসঙ্গে কাটিয়েছিলেন অ্যান্ড কালেক্টেড 47.5 পাউন্ড অর্থাৎ এখানে 21.5 কেজি যেটা বলা হচ্ছে, অফ লুনার মেটেরিয়াল টু ব্রিং ব্যাক টু আর্থ, এবং পৃথিবীতে আসার জন্য 47.5 পাউন্ড অর্থাৎ 21.5 কেজি চাঁদের মাটি সংগ্রহ করেছিলেন। তাহলে চাঁদের কীর্তি, তাই দুজনের কীর্তি আমরা এখানে পেলাম, 3 জন হলো, ঠিক আছে? 121 আমরা পড়লাম। তারপরে দেখো নেক্সট পেজ কি বলছে, তারপরে দেখো পেজ 122 অ্যাক্টিভিটি 1 কি বলছে দেখো,
আচ্ছা, তাহলে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ নিচের বাক্যগুলিকে কী করতে হবে, পুনরায় সাজাতে হবে। রিঅ্যারেঞ্জ, পুনরায় সাজাও। ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমানুসারে, ঠিক আছে, ইন দ্য কারেক্ট অর্ডার। অ্যান্ড এবং পুট, পুট মানে দাও বা রাখো, যাই বলি না কেন, দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, দেওয়া বাক্সগুলিতে নাম্বার দাও। তো এখানে উল্টো এলোমেলো দেওয়া রয়েছে। প্রথম কোন এটা হবে, আমরা দেখো, নীল আর্মস্ট্রং ওয়াজ বর্ন ইন আমেরিকান ইন 1930, অর্থাৎ 1930 সালে নীল আর্মস্ট্রং কী করেছিল, আমেরিকায় জন্মগ্রহণ করেছিল। তাহলে এটা এক হবে, তাহলে এটা আমরা এক দিয়ে দেবো, এক। 2 নম্বর হবে অ্যাপোলো 11 ল্যান্ডেড অন দ্য মুন, অর্থাৎ অ্যাপোলো 11 কী করেছিল, চাঁদের চন্দ্রপৃষ্ঠে নেমেছিল, ঠিক আছে। তাহলে তার 2 নম্বরটা 2 দেবো, 2 দিলাম। তারপরে 3 দাগ বলছে কি, আর্মস্ট্রং ওয়াকড অন দ্য লুনার সারফেস, তাহলে আর্মস্ট্রং চাঁদের পিঠে হেঁটেছিলেন, লুনার সারফেস চন্দ্রপৃষ্ঠ, ঠিক আছে, 3। 4 নাম্বার কোনটা, 4 নাম্বার দেখো, এডউইন অলড্রিন ওয়াকড অন দ্য সারফেস অফ দ্য মুন, তার মানে এডউইন অলড্রিন চাঁদের পিঠে হেঁটেছিলেন, তাহলে এটা 4। তারপরে 5, এটা দ্য ফার্স্ট ম্যান টু স্টেপ ইনটু দ্য লুনার সারফেস ডাইড ইন অগস্ট 2012, অর্থাৎ চাঁদের মাটিতে প্রথম পা দেওয়া মানুষ 2012 সালের আগস্ট মাসে কিন্তু কী হয়, মারা যান, তাহলে এটা 5 হবে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাক্টিভিটি 1 কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে চলো অ্যাক্টিভিটি 2। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2তে বলছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এই ফাঁকা ঘরগুলো, এই সাহায্যকারী বক্সের যে সমস্ত শব্দগুলো রয়েছে সেগুলো দিয়ে করতে হবে। দেয়ার ইজ ওয়ান এক্সট্রা ওয়ার্ড, একটা এক্সট্রা ওয়ার্ড দেওয়া রয়েছে। অ্যাজ আওয়ার প্লেন ল্যান্ডেড আই কুড ভিউ দ্য, আমি দেখতে পেয়েছিলাম কি ড্যাশ এক্লিপস, অর্থাৎ হচ্ছে লুনার এক্লিপস। তারপর হচ্ছে দ্য ড্যাশ অফ দ্য মুন, তাহলে কি অফ দ্য মুন, সারফেস, পৃষ্ঠ, চন্দ্রপৃষ্ঠ, সরি এস বড় হাতের হবে না, ছোট হাতে, সারফেস, FACE, সারফেস অফ দ্য মুন লুকড ভেরি ব্রাইট, খুব উজ্জ্বল দেখাচ্ছিল। আই উইশ টু বি অ্যান ড্যাশ, আমার ইচ্ছা হচ্ছিল কি অ্যাস্ট্রোনট হতে, তাহলে এখানে লিখবো অ্যাস্ট্রোনট, ASTRONAUT, অ্যান্ড রিচ দ্য মুন সামডে, এবং চাঁদে পৌঁছে যাবো একদিন, ঠিক আছে। তাহলে অ্যাক্টিভিটি 2তে আমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হয়ে গেল। তারপরে চলো অ্যাক্টিভিটি 3। তো অ্যাক্টিভিটি 3 বলছে রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্ট, অর্থাৎ সত্য বিবৃতির জন্য T এবং মিথ্যা বিবৃতির জন্য F লেখো। ইন দ্য গিভেন বক্সেস, দেওয়া বাক্সগুলিতে, দাও সাপোর্টিং স্টেটমেন্টস, অর্থাৎ সাপোর্টিং স্টেটমেন্ট মানে হচ্ছে তোমাকে বলছে সমর্থনসূচক বক্তব্য দাও ফর ইচ অফ ইউর অ্যান্সার, প্রত্যেক উত্তরের সপক্ষে। তাহলে এখানে বলছে নীল আর্মস্ট্রং ওয়াজ এ ইউরোপিয়ান, তাহলে এখানে বলেছে নীল আর্মস্ট্রং একজন ইউরোপীয় ছিলেন, তাহলে ফলস না, তিনি একজন আমেরিকান অ্যাস্ট্রোনট ছিলেন, তাহলে এখানে লিখবো ফলস, তাহলে F ফর ফলস। আর এখানে লিখবো আমরা নীল অ্যালডেন, এখানে নীল আর্মস্ট্রং was an American astronaut. ঠিক আছে। Aldrin walked on the moon surface 15 minutes before Armstrong, তাহলে এখানে বলেছে যে আর্মস্ট্রংয়ের 15 মিনিট আগে কি অলড্রিন চাঁদের মাটিতে হেঁটেছিলেন, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে ফলস, 15 মিনিট আগে হাঁটেনি, তাহলে এটা 19 মিনিট আগে হেঁটেছিলেন, তাহলে লিখবো অলড্রিন জয়েন্ড হিম আফটার 19 মিনিটস, যা আছে তাই লিখবে তোমরা, ঠিক আছে। তারপরে দেখো অ্যাপোলো 21 ফার্স্ট টুক হিউম্যান টু মুন, বলছে অ্যাপোলো 21 প্রথম মানুষের
মানুষ নিয়ে গিয়েছিল? না, আমরা 11 পড়েছি। তাহলে অ্যাপোলো 11, এটা একটু বড় হবে তাই আমরা এখানে লিখছি অ্যাপোলো 11, 21 হবে না, 11 নিয়ে গেছিল, ঠিক আছে। ওয়াজ দ্য স্পেস ফ্লাইট, ছিল দ্য স্পেস ফ্লাইট that first landed BED human on the moon, on the moon, ঠিক আছে। তারপরে বলছে অল্ড্রিন অ্যান্ড আর্মস্ট্রং স্টেড অন দ্য মুন ফর অ্যাবাউট 2 hours 15 minutes। বলছে তারা কাটিয়েছিল চাঁদে, এই অল্ড্রিন এবং আর্মস্ট্রং 2 ঘন্টা 15 মিনিট। তাহলে এটা সত্যি, তাহলে এখানে 2 লিখব, ঠিক আছে। তাহলে আমরা লিখব দে স্পেন্ট about 2 and a quarter hours ঠিক আছে। তাহলে দেখো আমরা এক দাগটা এফ লিখেছি, 2 দাগটা এফ লিখেছি, 3 দাগটা আমরা কি লিখেছি, 3 দাগটা কিন্তু এফ লিখেছি, আর লাস্টেরটা টি হয়েছে। তাহলে অ্যাক্টিভিটি 3 আমাদের বোঝা গেল, ঠিক আছে। অ্যাক্টিভিটি 4 অর্থাৎ 123 পেজের অ্যাক্টিভিটি 4 কি বলছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ইন কমপ্লিট সেন্টেন্স। অর্থাৎ এই উত্তরগুলো আমরা সম্পূর্ণ বাক্য দেওয়ার চেষ্টা করবো। বলছে হু ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ওয়াক অন দ্য মুন। তাহলে চাঁদে প্রথম হেঁটেছিলেন, চাঁদের প্রথম হাঁটা ব্যক্তি কে ছিলেন? তাহলে আমরা জানি নীল আর্মস্ট্রং। তাহলে এখানে হুর জায়গায় আমরা নীল আর্মস্ট্রং দেবো। এ দেখো NE, নীল, এখানে অ্যালেন দিতে পারো, নাও দিতে পারো, আর্মস্ট্রং। তাহলে হুর জায়গায় এটা দিলাম। এবার ওয়াজ দ্য ফার্স্ট পার্সন, এটা লিখে দেবো আমরা, যা দেখে ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু ওয়াক অন দ্য মুন, ঠিক আছে। তো দেখো বি এবার কি বলছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট হুইজ ফার্স্ট ক্যারিড হিউম্যান অন দ্য মুন। বলছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট, অর্থাৎ এই যে স্পেস ক্রাফট অর্থাৎ মহাকাশযানটি নাম কি ছিল, হুইজ যেটা ফার্স্ট ক্যারিড প্রথম বহন করেছিল, ইডি আছে বহন করেছিল, হিউম্যান অন দ্য মুন, হিউম্যানকে মানুষকে চাঁদে। তাহলে এখানে বাংলা যদি আমরা একটু সাজিয়ে নিই তাহলে কী হবে, চাঁদে প্রথম মানুষ নিয়ে যাওয়া মহাকাশযানটির নাম কি? তাহলে এই যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট, তাহলে এই জায়গাটা আমরা কি লিখবো, দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট, দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট, যেহেতু ওয়াজ দিয়ে করেছে এই ওয়াজ, তাহলে লিখবো ওয়াজ অ্যাপোলো 11। তাহলে আমরা লিখবো দ্য নেম অফ দ্য নেম অফ দ্য স্পেস ক্রাফট ওয়াজ ছিল, এটা সাবজেক্ট ভার্ব, এবার অবজেক্ট ছিল, কি নাম ছিল, অ্যাপোলো 11। তাহলে কি লিখতে হবে, অ্যাপোলো 11, APOLLO 11। তোমরা এইটুকু লিখলেও হবে। তারপরে তোমরা যদি বাড়াতে চাও এটা হবে হুইচ, যেটা ফার্স্ট ক্যারিড হিউম্যান অন দ্য মুন, এটাও বাড়াতে পারো, হুইচ ফার্স্ট ক্যারিড হিউম্যান অন দ্য মুন, ঠিক আছে। এইটুকু লিখলেও হবে, বাড়ালেও হবে। তারপরে দেখো সিদা, হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি, ন্যাশনালিটি মানে জাতীয়তা, ঠিক আছে। হোয়াট ওয়াজ দ্য ন্যাশনালিটি অফ দ্য পার্সন হু ওয়াকড ফার্স্ট অন দ্য মুন। তাহলে চাঁদে হাঁটা প্রথম ব্যক্তি কোন জাতীয়ভুক্ত ছিল? তাহলে আমরা জানি তিনি ছিলেন আমেরিকান। তাহলে দ্য পার্সন, যে ব্যক্তি, দ্য পার্সন
যিনি হু হেঁটেছিলেন ওয়াকড। দেখো তোমাদের কিন্তু ট্রান্সলেশন করে করে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছি। যে ব্যক্তিটি যিনি হেঁটেছিলেন কোথায়, ওয়াকড ফার্স্ট, প্রথম হেঁটেছিলেন, ওয়াকড ফার্স্ট কোথায় হেঁটেছিলেন, চাঁদে। তাহলে চাঁদে হচ্ছে অন দ্য মুন, অন দ্য মুন চাঁদে হেঁটেছিলেন, ছিলেন ওয়াজ, ছিলেন একজন আমেরিকান। তাহলে অ্যান আমেরিকান, ঠিক আছে, বোঝা গেল। তারপরে ডি লাস্ট, হোয়াট ডিড দ্য অ্যাস্ট্রোনটস ব্রিং ব্যাক অন আর্থ। কি বলেছে দেখো, এটাও কিন্তু ডিড দিয়ে, অর্থাৎ পাস্ট টেন্স দিয়ে করেছে। মহাকাশচারীরা পৃথিবীতে কি নিয়ে এসেছিলেন, তা আমরা জানি যে মাটি নিয়ে এসেছিলেন। তাহলে কোথা থেকে, চাঁদ থেকে। তাহলে ফ্রম দ্য মুন দ্য অ্যাস্ট্রোনটস ব্রিং এর সেকেন্ড ফর্ম হবে, কিন্তু পাস্ট টেন্স দিয়ে করছি আমরা। দেখো ডিড ছিল, তাই পাস্ট টেন্স এখানে ব্রিং এর সেকেন্ড ফর্ম ব্রট, BROUGHT, বহন করেছিল ব্যাক সয়েল অন আর্থ। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভিটি 4 আমাদের হয়ে গেল, যে মহাকাশচারীরা চাঁদ থেকে মাটি পৃথিবীতে নিয়ে এসেছিলেন। তাহলে অ্যাক্টিভিটি 4 আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো অ্যাক্টিভিটি 5-এ যাব। তো 5-এ বলছে দেখো, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন আমাদের বসাতে হবে। তাহলে আই অ্যাম ওয়েটিং ড্যাশ দ্য বাস স্টপ। দেখো কোনো একটা জায়গা, ছোট একটা জায়গা, তার আগে কি হবে, অ্যাট দি বাস স্টপ। ঠিক আছে, আই অ্যাম ওয়েটিং ড্যাশ ইউ, আমি কি তোমার জন্য অপেক্ষা করিতেছি। তাহলে ফর ইউ। আই অ্যাম ওয়েটিং ড্যাশ মাই রুম। তাহলে এখানে কি বলছে, আমি আমার ঘরে অপেক্ষা করছি। যখন ঘরে, তখন ইন হবে। ঠিক আছে, ঘরের ভিতরে অপেক্ষা করছে। আই অ্যাম ওয়েটিং ড্যাশ ট্রি। তাহলে এখানে আই অ্যাম ওয়েটিং ড্যাশ ট্রি, দেখো এখানে আন্ডার ইয়ার। ঠিক আছে, তাহলে আমি গাছতলায় অপেক্ষা করছি। দেখো সব আই অ্যাম ওয়েটিং, অর্থাৎ কোথায়, বাস স্টপের আগে তো অ্যাট, তারপরে তোমার জন্য অপেক্ষা করছি ফর, আমার ঘরে অপেক্ষা করছি ইন, এবং গাছতলায় অপেক্ষা করছি আন্ডার, যেহেতু তলায় আন্ডার। ঠিক আছে, তাহলে 5 কমপ্লিট হয়ে গেল। তারপরে পরের পেজ 124 বলছে লেটস রান এ, রিড দ্য ফলোইং সেন্টেন্স, পড়ো নিচের বাক্যগুলি। মে গড ব্লেস ইউ, মে ইউ বি হ্যাপি। তো দেখো বলেছে ভগবান তোমাকে মঙ্গল করুক এবং তুমি সুখী হও। তাহলে দি অ্যাবাভ সেন্টেন্সেস, অর্থাৎ এই উপরের যে বাক্যগুলো আর কল্ড, এদের বলা হয় অপটেটিভ সেন্টেন্স, অর্থাৎ এদের বলা হবে অপটেটিভ সেন্টেন্স। দে এক্সপ্রেস উইশ অর প্রেয়ার, অর্থাৎ অপটেটিভ সেন্টেন্স কি, দ্বারা মনের কোনো ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়। ঠিক আছে, তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্স কি বুঝে গেলাম। আমরা কিন্তু এই যে অপটেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স দিয়ে কিন্তু অপটেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্স বা এর আগে যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রচুর করেছি, প্রচুর। যারা আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত রয়েছে তারা বুঝতে অসুবিধা হবে না, যেহেতু রয়েছে তাই আমাদের বলে দেওয়া কর্তব্য, বলে দিচ্ছি। তো দেখো অপটেটিভ সেন্টেন্স দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা হয়। এবার বি বলছে দ্য রিড দ্য ফলোইং সেন্টেন্স। এই সেন্টেন্সগুলো দেখো, হোয়াট এ বিউটিফুল পিকচার, দেখো বিস্ময়বোধক বাক্য, কি সুন্দর একটা, কি সুন্দর সুন্দর ছবি। হাউ ফ্রেট ইজ দ্য রোজেস, তাহলে কত সুন্দর এই গোলাপ। দ্য অ্যাবাভ সেন্টেন্সেস আর কল্ড এক্সক্লামেটরি সেন্টেন্স, অর্থাৎ উপরের যে বাক্যগুলো আমরা দেখলাম এগুলোকে বলা হয় এক্সক্লামেটরি সেন্টেন্সেস। দে এক্সপ্রেস সারপ্রাইজ অর ওয়ান্ডার অ্যান্ড আর ফলোড বাই এ নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ এরা কি করে, আবেগ, বিস্ময় এ সমস্ত প্রকাশ করে এবং একটা চিহ্ন হয়, এর বিস্ময়বোধক চিহ্ন হয়। ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স দ্বারা কি হচ্ছে, আবেগ, উচ্ছ্বাস, বিস্ময় ইত্যাদি প্রকাশ করা হয় এবং সেই সঙ্গে বিস্ময়সূচক চিহ্ন দিয়ে বাক্যটি শেষ হয়। চিহ্ন বাক্য দিতেই হবে। তাহলে আমরা দেখো এই যে চিহ্ন থাকলে আমরা কিন্তু দিয়ে দেবো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে রিড দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড আইডেন্টিফাই দেম, তাহলে পড়ো এই বাক্যগুলো এবং তাদেরকে চিহ্নিত করো। রাইট এক্সক্লামেটরি অথবা অপটেটিভ সেন্টেন্স, এটা কিন্তু অর চিহ্ন দেওয়া রয়েছে ইন দ্য স্পেস গিভেন বিলো, অর্থাৎ ফাঁকা জায়গায়। দেখো এর আগে বলছে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। তাহলে এটা কিন্তু মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছে, তাহলে এটা অপটেটিভ হবে। তাহলে এর একটা আমরা লিখবো অপটেটিভ, TIVE, অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, বিধায়ক বলছে হোয়াট এ চার্মিং সাইট, দেখো বিস্ময়বোধক চিহ্ন রয়েছে, কি মনোমুগ্ধকর একটা দৃশ্য। তাহলে এখানে বিস্ময়বোধক রয়েছে।
তাহলে লিখবো এক্সক্লামেটরি। তারপরে দেখো হচ্ছে হাউ স্ট্রং দ্য বেবিজ, তাহলে এই শিশুটি কত শক্ত বা শক্তিশালী, তাহলে এখানে বিস্ময়বোধক চিহ্ন, তাহলে এটাও এক্সক্লামেটরি। দিদা হুররে, দেখো এটা বিস্ময়বোধক চিহ্ন, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, আমরা জিতে গেছি গেম খেলাটা, তাহলে এটাও কিন্তু বিস্ময়বোধক, তাহলে এক্সক্লামেটরি লিখবো। একদম সোজা, তোমাদের বুঝিয়ে দেওয়ার পরে দেখবে একদম সোজা লাগবে। তারপরে বলছে মে গড বি ইউ উইথ ইউ, ভগবান তোমার সহায়ক বা সাথে থাকুন, তাহলে এটা মনের ইচ্ছা প্রার্থনা হচ্ছে, তাহলে এটা অপটেটিভ হবে। ঠিক আছে, তাহলে এই অবধি কিন্তু তোমাদের সুন্দর করে বুঝিয়ে দেওয়া হলো। তো নেক্সট ভিডিও আমরা আবার দিয়ে দেবো, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটিকে প্রেস করে রাখো। তো আজকের ভিডিও ইংলিশ ক্লাস 6-এর ইংলিশ ফ্র্যাগরেন্স এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।